Ladies and gentlemen, good morning. কেমন আছো তোমরা? স্যার আসসালামু আল্লাহ আলাইকুম। আলহামদুলিল্লাহ স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? জি হ্যাঁ স্যার। স্যার। অনেক দিন পরে জুমে বাংলা কথা বলতেছি, অনেক দিন পরে। তোমাদের সাথে আমি চেক করে দেখলাম যে লাস্ট ক্লাস বোধহয় ছিল 14 তারিখ অথবা 15 তারিখ। গত এক মাস তো তোমাদের ক্লাস ছিল, বন্ধ ছিল, তারপরে তোমরা আবার একটা স্ট্রাইকও করছো। আমি ভাবছিলাম তোমাদের স্ট্রাইকটা আরো কিছুদিন চলবে, এত তাড়াতাড়ি উঠে গেছে যে আমি নিজেই একটু হতাশ হয়েছি। বাই দ্য ওয়ে, তোমাদের আন্দোলনের ফল কি হলো শেষ পর্যন্ত? কিছুই হয়নি স্যার। আচ্ছা, আমি ভাবছিলাম একটা কিছু হবে। আর তোমরা স্ট্রাইকটা এমনিও ডাকতে পারতাম, মানে তোমাদের ইস্যুটা একটু বেশি হালকা ছিল আসলে, কারণ এত বড় একটা ইস্যুতে অনলাইনে স্ট্রাইক ডাকছে, এটা আমি ভাবছিলাম যে অন্তত কোনো মিডিয়াতে খবরটা আসবে যে তোমরা অনলাইনে স্ট্রাইক ডাকছো। কোথাওই আসেনি, মানে এত ছোট আকারে হয়েছে স্ট্রাইকটা যে মানে অ্যাকচুয়ালি কেউই বোধহয় ইস্যুটা খেয়াল করবে না। বাই দ্য ওয়ে, ইস্যুটার সাথে আমি কিন্তু একমত, তোমাদের এই ইস্যুটার সাথে আমি একমত। আমি মনে করি যে আমাদের যতই প্রবলেম থাকুক আমাদের পরীক্ষাটা আলাদা নেওয়া উচিত। আমি তোমার এই ক্লাস্টার ওয়াইজ যে পরীক্ষা নিতেছে, এরকম গ্রুপ গ্রুপ করে যে পরীক্ষা নিতেছে, আমি এটার পক্ষপাতী না। এমনি তোমাদের চিন্তা ভাবনা কি এই ব্যাপারে? আসলে কি তোমরা এটা মানে চাও না, নাকি জাস্ট স্ট্রাইকের জন্য স্ট্রাইক ডাকছো? চাই না। এটা আমরা চাই না স্যার, এটা তো পুরো কি বলি স্যার, প্রেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়ায়। প্রেস্টিজের ব্যাপার? ওরে বাপ! আহ, ব্যাপারটা আমি না প্রেস্টিজের হিসাবে স্যার, আমি দেখি না। প্রেস্টিজটা এইভাবে না স্যার। মানে স্যার, বিজ্ঞান প্রযুক্তি এবং সাধারণের আন্ডারে যদি ঢুকে যায় তাহলে আমাদের যে ভার্সিটির একটা নিজস্ব রিকোয়ারমেন্ট ছিল হুম হুম ইঞ্জিনিয়ারিং হুম। এর ক্ষেত্রে, ওইটা তো কমে যাবে। প্লাস যে মানে আমাদের পরীক্ষা নেওয়া হয়তো সেই মানের অনুযায়ী যে স্টুডেন্টগুলি আমাদের পাওয়ার কথা সেই স্টুডেন্টগুলি আমরা পাবো না। সো ভার্সিটি এমনিতেই স্যার, ভার্সিটির আর ভালো স্টুডেন্ট দ্বারাই তো ভার্সিটিটা আগাবে সামনের দিকে। সো হুম আমরা হুম যদি ওখান থেকেই প্রসেস করে যদি আমরা ভালো স্টুডেন্ট না পাই হুম তাহলে হুম ভবিষ্যতে তো আমাদের এই সাবজেক্টটা পড়তে কেউ আগ্রহী হবে না। হুম হুম। এটা একটা আমি কারণ হইতে পারে। আমি তোমার সাথে একটা পয়েন্টে একমত যে তোমার এই মানে স্টুডেন্টদের ব্যাপার যেটা বলতেছো, যে তোমার কোন ভার্সিটিতে কোন স্টুডেন্ট যায়। তবে তোমার বিজ্ঞান ও প্রযুক্তির যে ব্যাপারটা বলছো, এটা পুরাপুরি কতটুকু লজিক্যাল আমি ঠিক জানি না। কারণ ডেভেলপ দেশগুলোতে মনে করো মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এদের জন্য কিন্তু আলাদা কোনো ইউনিভার্সিটি নাই। ধরো হার্ভার্ড ইউনিভার্সিটি, হার্ভার্ডের নাম তো তোমরা সবাই শুনছো। হার্ভার্ডে কিন্তু তোমার মনে করো একই সাথে জেনারেল সাবজেক্টও পড়তেছে, ইঞ্জিনিয়ারিং এর লোকজনও পড়তেছে, ডাক্তারিও কিন্তু করতেছে। সবাই হার্ভার্ড ইউনিভার্সিটি সার্টিফিকেট নিয়ে বেরোতেছে, একই সাথে জেনারেল, ইঞ্জিনিয়ার, ডাক্তার সবাই। তো আমাদের দেশে তো সেভাবে কখনো করে নাই, যেভাবে যে যার মতো ইউনিভার্সিটি বানাইছে যেভাবে, এবং অনেকগুলো ইউনিভার্সিটি ছিল কিন্তু পলিটিক্যাল কারণে বানানো। তো যেই কারণে একটা গ্যাঞ্জাম রয়েই গেছে। তবে ইউনিভার্সিটি গুলা যেভাবে এতদিন আগাইছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব একটা কালচার আছে, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব একটা একটা মেরিটের একটা ব্যাপার আছে, যে এরা এই স্টাইল ফলো করে অভ্যস্ত। এখন হঠাৎ করে যদি এই ক্লাস্টারটা করে, আমার মনে হয় না এটা কেউ রাখতে পারবে। তোমার এই পয়েন্টটার সাথে আমি একমত। জি স্যার। ফর এক্সাম্পল, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, তো আমার কাছে যখন নাকি অনেকে কেউ যখন বলে যে ঢাকা ইউনিভার্সিটির সাথে বাকিগুলোর ক্লাস্টার করবে, আমার কাছে জিনিসটা পছন্দ হয় না। কারণ ঢাকা ইউনিভার্সিটির প্রচুর প্রবলেম আছে, তারপরও আমাদের নিজস্ব একটা স্টাইল আছে, আমাদের নিজস্ব একটা পড়াশোনার ধরন আছে, রিসার্চের একটা ধরন আছে। আমার সাথে বাকিদেরটা মিলবে না। এখনো আমরা অতটা ভালো লেভেলে যাই নাই যে সবাই তুমি একই স্কেলে মাপতে পারবে, আমরা ওই লেভেলে যাইনি। কাজে আমি এটার পক্ষপাতী না। হোয়াটএভার, সময় বলবে। আমার কথা তো কিছু হবে না, তোমাদের কথা হয়তো হইতে পারে, কিন্তু তোমরা স্ট্রাইকটা খুব ছোট আকারে ডাকছো, একটু বড় আকারে ডাকলে হয়তো হুম। হইলেও হইতে পারতো। স্যার এখানে মূলত স্যার ওই যে আমরা যে আন্দোলনটা ডাকছি, হুম হুম সো এখানে স্যার আমরা যে এখন আন্দোলনটা করতেছি এইটা আন্দোলনটা শোনার মতো তো ভার্সিটিতে এখনো কোনো কমিটি গঠন হয় নাই, যেটা বড় ভাইরা বললো আর কি। হুম হুম। বড় ভাইরা বললো যে অ্যাডমিশন কমিটি এখনো গঠন হয় নাই দেখে আমরা আপাতত মানে এটা স্থগিত করতেছি। পরে যখন কমিটি গঠন করবে তখন আমরা আমাদের ইস্যুটা তুলে ধরবো। মিস্টার তানভীর, তোমাদের সামনে মূলা ঝুলানো হয়েছে, এর চেয়ে বেশি আমি আর কিছু বলবো না। স্যার আমি সেটাই সরি, তো। আমি জি সরি, স্যার। তোমাদের সামনে জাস্ট একটা মূলা ঝুলানো হয়েছে। অ্যাডমিশন কমিটির পাওয়ার কতটুকু বা কি করতে পারবে এটা তোমরা আমার চেয়ে খুব ভালো জানো।
আসলে স্যার হয়েছে কি, মানে আমাদের বড় ভাইরা চাইতেছে তাড়াতাড়ি বের হয়ে যাইতে, 43 ব্যাচ যেটা হচ্ছে, আচ্ছা আচ্ছা তারা আসলে এই স্ট্রাইকটা চাইতেছে না, মেইনলি এই কারণেই স্যার এরকম। আচ্ছা আচ্ছা। এবং ওভারঅল তোমরা দেখো তোমাদের কিন্তু স্টুডেন্ট আস্তে আস্তে কমতেছে। একদিন মিটিং হয়েছে, একাডেমিক একটা মিটিং একবার হয়েছে সব টিচারদের সাথে, যে কারো কারো ক্লাসে অনেক স্টুডেন্ট, কারো ক্লাসে স্টুডেন্ট কম, এটা কি টিচারদের আউটপুটের সমস্যা কিনা বা কোথায় কি সমস্যা বাইরে হওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু এটা শুধু তোমাদের ভার্সিটিতে না, মোটামুটি সব ভার্সিটিতে একই অবস্থা। শুরুর দিকে সবার একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে অনলাইনে পড়াবে, কেমন হবে না হবে, সবার একটা এক্সাইটমেন্ট ছিল। আস্তে আস্তে এক্সাইটমেন্ট চলে গেছে। যেমন আজকে তোমরা আমার কথা খুব ভালো শুনতে পারতেছো বোধহয়। নেটের যেদিন সমস্যা থাকে আমার খবর হয়ে যায়, ক্লাস নিতে। তোমরা হয়তো আমার কোনো কোনো দিন গালিগালাজও করছো, লাস্ট ক্লাসটা বোধহয় আমি পুরোপুরি নিতেও পারিনি। তো এই সমস্যা তুমি কেমনে ওভারকাম করবা? আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের জিজ্ঞেস করি, তোমাদের ডিভাইসের জন্য বোধহয় টাকা দেওয়ার কথা, তোমাদের ভার্সিটির নাম লিস্টে ছিল। কি অবস্থা? কেউ কি কিছু করছে এই ব্যাপারে? স্যার এই পর্যন্ত কোনো নোটিশ আসে নাই, শুধু একটা ইউজিসি থেকে নোটিশ দিছে যে ওই 8,000 টাকা করে দেওয়া হবে, এমনিতে ভার্সিটি থেকে কোনো কিছু বলা নাই। ভার্সিটি থেকে কিছু দিবে না, কিন্তু তোমার এটা কি এরপর আর কিছু হয় নাই? আমিও শুনছি যে 8,000 টাকা করে দিবে, 45,000 স্টুডেন্টের লিস্ট করা হয়েছে, কিন্তু আর তো দিল না। জি স্যার, এরপরে কোনো কথা হয় না। আর বুটেক্স থেকেও যে ওই যে স্টুডেন্টদেরকে স্যার ডাটা দেওয়ার কথা বলা হয়েছিল, তো ওইটার কথা তো ওই একবারই বলা হয়েছিল, এরপরে আর বলে নাই। বুটেক্স তো তো আমাদের দিবে স্যার না, দাবিগুলা একসাথে এটার জন্য ছিল, কিন্তু বুটেক্স কোনো তো আর স্যার দিবে কোনো না, দিবে কর্ণপাত এটা করে নাই। ইউজিসি। বুটেক্স দিবে না, এটা দিলে তোমার ইউজিসি বা গভর্নমেন্ট দিতে পারে, বুটেক্স এর অত পাওয়ার নাই। না স্যার, অনেক ভার্সিটি স্যার দিতেছে তো, ওই যে সাস্ট 15 GB করে দিতেছে যাদের সমস্যা, তারপর হচ্ছে আচ্ছা চিটাগাং ভার্সিটি দিতেছে, তো এইগুলো আচ্ছা। স্যার। বুটেক্স এর ওই ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা আমি ঠিক জানি না, বা এখানে ডিসিশন নিতে এখানে অনেক রকম অনেক প্যারা আছে, আমি জানি না শেষ পর্যন্ত কেমনে কি করবে। আচ্ছা, অনেকক্ষণ সুখ দুঃখের আলাপ করলাম। তো এমনি তোমরা সবাই ভালো আছো তো? কারো কোনো প্রবলেম হয়নি তো 1 মাসে? না স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার, আপনি কেমন আচ্ছা, আছেন? আমি আছি। আমি সরি যে গত সপ্তাহে আমি ক্লাস নিতে পারি নাই। আমি গত সপ্তাহে একটা ওয়ার্কশপে খুব ব্যস্ত ছিলাম। আমার সারা সপ্তাহে আমার খুব, মানে আমি বাসাতেই ছিলাম পুরো সময়, কিন্তু এই ওয়ার্কশপটার জন্য আমার খুব বেশ ভালো রকম খাটনি গেছে। মনে করো প্রত্যেক দিনই আমার রাত প্রায় 12টা পর্যন্ত কাজ করতে হয়েছে, সকাল থেকে শুরু করে। আর ওই টাইম জোনের যে পার্থক্যটা, এটা খুব ভোগায়। মনে করো এখন ইউরোপ আমাদের চেয়ে 5 ঘন্টা পেছনে। তো ওদের যখন বিকাল হয় তখন আমাদের এখানে প্রায় মাঝরাতের মতো হয়ে যায়। তো যে কারণে এটার কারণে আমার বেশ গেছে। তো সকাল থেকে কাজ শুরু করতাম, শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যেত। তো এই জন্য আমি আর গত সপ্তাহে ক্লাস নিতে পারিনি, আমি সরি। তো আজকের ক্লাসটা তো 1.5 ঘন্টা নিব বলছে। আমার ইচ্ছা আছে একটা ছোটখাটো ব্রেকও দেওয়ার, মাঝখানে 5-7 মিনিট একটা ব্রেক দেওয়ার আমি চেষ্টা করবো। আচ্ছা, তো যেহেতু আমরা অনেকদিন ধরে টাচে নাই, আমার ধারণা যে তোমাদের অনেক কিছুই হয়তো মনে নেই। ইভেন আমি নিজেও মনে করতে পারতেছি না যে আমার লাস্ট টপিক কোনটা ছিল। তা আমি তোমাদেরকে একটু আগে থেকে ছোট একটা রিভিউটা নিই, তারপরে দেখি যে তোমাদের সাথে একটু চেকও করবো যে কতটুকু পর্যন্ত পড়ানো হয়েছিল, আর তারপরে দেখি কতটুকু যাওয়া যায়। আচ্ছা, তো আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি স্যার। আচ্ছা, এটা কি এই সাইজে থাকলে সমস্যা হবে নাকি আরো বড় করতে হবে? জি স্যার, ঠিক আছে। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি সামনে আগাই আস্তে আস্তে। তো স্যার তোমাদের মেবি এক্সিওমেট্রিক অ্যাপ্রোচ পর্যন্ত পড়ানো হয়েছে স্যার। এক্সিওমেট্রিক অ্যাপ্রোচ পর্যন্ত পড়ানো হয়েছে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তারপর আমি একটা ছোট রিভিউটা নিই, কারণ আসলে 1 মাস ধরে টাচের বাইরে, তো আমার মনে হয় একটা রিভিউ করলে অনেকের জন্য হয়তো একটা রিমাইন্ডার থাকবে, আমার মনে হয়। আচ্ছা, তোমাদের অনেক দিন আগে একদম প্রথম তোমাদের সাথে আমার সাক্ষাতে সেট নিয়ে কথা বলছিলাম। সেট থিওরি তোমরা সবাই জানো, এটা আমি এখন আর বলার দরকার নাই, যে একই জাতীয় ওয়েল ডিফাইন্ড কিছু অবজেক্টের কালেকশন বা কোন এলিমেন্টের কালেকশনকে আমরা সেট বলি। সেটের কিছু ক্লাসিফিকেশন আমরা দেখছিলাম। ইউনিভার্সাল সেট, সব মেম্বার নিয়ে যারা হয় তারা হচ্ছে ইউনিভার্সাল সেট। কোন সেটের যদি কোনো মেম্বার না থাকে তাকে বলছিলাম এমটি সেট। সব সেটকে, একটা সেট থেকে, মানে সব সেট বা কি বলা যায়, তোমার একটা সেট থেকে আমরা অনেক রকম ছোট ছোট সেট ক্রিয়েট করতে পারি। এরা প্রত্যেকটা হচ্ছে আমার ওই ইউনিভার্সাল সেটের একটা সাবসেট। কোন সেটের যদি একটা মাত্র মেম্বার থাকে তাকে আমরা বলছিলাম ইউনিট সেট, যেমন মোবাইল সেট, টেলিফোন সেট, টিভি সেট ইউনিট সেটের এক্সাম্পল ছিল। সেট অপারেশনের মধ্যে আমাদের খুব বেশি দরকার ছিল না, আমাদের মেইনলি লাগতো ইন্টারসেকশন আর ইউনিয়ন। ইন্টারসেকশন ছিল যখন নাকি দুইটা সেটের শুধুমাত্র কমন এলিমেন্ট নিয়ে আমরা সেট ক্রিয়েট করি, সেটাকে আমরা বলছিলাম ইন্টারসেকশন। যখন সবগুলাকে একসাথে নিয়ে করে ফেলি তখন সেটা ছিল ইউনিয়ন। কমপ্লিমেন্টেশন ছিল যে আমার একটা সেট, মানে ইউনিভার্সাল সেট থেকে একটা পার্টিকুলার সেটকে বিয়োগ করলে বাকি যে এলিমেন্ট গুলো দিয়ে আমি যে সেটটা পাই সেটা ছিল কমপ্লিমেন্টেশন। পাওয়ার সেট ছিল 2n, এটাও তোমাদের মনে আছে। ডিফারেন্স অফ সেট ছিল দুইটা সেটের বিয়োগফল, এটা নিয়েও প্রবলেম নাই, ভেরি গুড।
আচ্ছা, এরপরে বেসিক টার্ম যেগুলা তোমার, বেসিক টার্ম গুলোর মধ্যে একদম ফার্স্টে আমার প্রবাবিলিটি বেসিক টার্ম ছিল এক্সপেরিমেন্ট অথবা ট্রায়াল। ট্রায়াল এক্সপেরিমেন্ট ছিল যে একটা ডিসিশনে পৌঁছানোর জন্য যে কাজ বা কাজগুলোকে আমরা সেম কন্ডিশনের আন্ডারে বারবার রিপিট করতে পারি তাকে আমরা বলছিলাম এক্সপেরিমেন্ট, এবং একবার করাকে আমরা বলছিলাম একটা ট্রায়াল। মনে আছে এগুলা তোমাদের? আমি জাস্ট রিমাইন্ডার দিতেছি তোমাদের। আচ্ছা, এরপরে ছিল কি যে একটা ট্রায়ালে এই ট্রায়াল যেটা, এটাকে একবার করলে এটার যে সিঙ্গেল ট্রায়ালের যে রেজাল্ট তাকে আমরা বলছিলাম একটা আউটপুট। তারপরে বলছিলাম যে একটা এক্সপেরিমেন্ট থেকে সব পসিবল আউটকামের যে সেট পাওয়া যায় তাকে আমরা বলছিলাম স্যাম্পল স্পেস। আচ্ছা, এটার জন্য একটা জঘন্য একটা এক্সাম্পল দিছিলাম, কারে জানি চারতলা থেকে ফেলে দিছিলাম, কারে ফেলছিলাম? জাভেদ। জাভেদ। জাভেদ কি আছো নাকি? জি স্যার আছি। কি অবস্থা তোমার, কেমন আছো? এই তো স্যার ভালো আছি আপাতত। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে তোমার ফালায় দেওয়ার জন্য আমি যে সেটটা ক্রিয়েট করছিলাম সেখান থেকে আমাদের আউটকাম যেগুলো ছিল, আমি আরেকবার ওই ওয়ার্ড ফাইলটা খুলি। ওয়ার্ড ফাইল। আচ্ছা, তো সেটাকে আমরা স্যাম্পল স্পেসকে আমরা ডিনোট করছিলাম ক্যাপিটাল এস দিয়ে, এবং জাভেদকে ফালায় দেওয়ার জন্য যে সেটটা ছিল তার মধ্যে আমাদের আউটকাম ছিল কি কি, যে জাভেদ মারা যাবে, সে আহত হবে, অথবা তোমার সে কারো মাথায় পড়বে কিন্তু সে তার কিছু হবে না, কিল সামওয়ান এলস, আর আরেকটা লাস্টে ছিল বোধহয় মিরাকল। তো এই জাভেদকে ফালায় দেওয়ার এক্সপেরিমেন্টের অল পসিবল আউটকামের যে সেট, এটাকে আমরা বলছিলাম স্যাম্পল স্পেস, যাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। তো স্যাম্পল স্পেস থেকে যেই আউটকামটা নিয়ে আমার আগ্রহ, তা সেটা দিয়ে যদি আমি একটা সেট ক্রিয়েট করি তাহলে যে সেটটা হয় তাকে আমরা বলি এক একটা ইভেন্ট। যেমন জাভেদের মারা যাওয়ার যে ঘটনা, এটাকে যদি একটা ইভেন্ট ধরি, তাহলে ধরো আমি এটাকে প্রকাশ করলাম এ দিয়ে, এবং এটার মধ্যে আমার এলিমেন্ট থাকবে শুধুমাত্র একটা, জাভেদ মারা গেল, ডেড। অথবা বললাম যে জাভেদের কিছুই হবে না, এরকম একটা সেট যদি আমি ধরি, সেক্ষেত্রে তোমার মানে সে মারা যাবে না, সে জীবিত থাকবে, এটা একটা সেট যদি আমি ধরি, তাহলে সেটার মধ্যে ধরো সেটাকে আমি ডিফাইন করলাম বি একটা ইভেন্ট দিয়ে, এবং যেটার মধ্যে আমার থাকবে বাকি ডেট ছাড়া বাকি যা আছে সবগুলা। ওকে, তো এগুলো ছিল আমার ইভেন্ট। ফাইন। ও, এরপরে আমরা যেটা করছিলাম যে আমাদের অল পসিবল ইভেন্টের যে সেট সেটাকে বলছিলাম ইভেন্ট স্পেস, যেটাকে আমরা ক্যাপিটাল ই দিয়ে প্রকাশ করছিলাম। আচ্ছা, তারপরে তিন টাইপের ইভেন্টের নাম আমরা বলছিলাম। প্রথমটা ছিল মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। দুইটা ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে যদি এদের মধ্যে কোনো কমন পয়েন্ট না থাকে। যেমন জাভেদের বাইচা থাকার ঘটনা আর মরে যাওয়ার ঘটনা, দুইটার মধ্যে কোনো কমন পয়েন্ট নাই। জাভেদ কখনো জম্বি হয়ে হাঁটা দিবে না, যে হয় সে বাইচা থাকবে আহত হইয়া হোক বা কাউরে মাইরা হোক বা মিরাকেল দিয়ে হোক, অথবা সে মারা যাবে, দুইটার মাঝামাঝি কিছু হবে না। বা তারে ফালাই দিলাম সে উড়ে চলে যাবে, এরকমও হবে না, যে কোনো একটা হবে। আচ্ছা, এক্সহস্টিভ ইভেন্টটা কি, যে দুইটা ইভেন্ট যদি এরকম হয় যে দুইটার মধ্যে ইউনিয়ন নিলে আমি আমার পুরা স্যাম্পল স্পেসটা পেয়ে যাই, তখন তো আমরা বলছিলাম যে এই ইভেন্ট গুলো হচ্ছে আমার এক্সহস্টিভ ইভেন্ট। আর কমপ্লিমেন্টারি ইভেন্ট হচ্ছে তোমাদের ওই আগের কমপ্লিমেন্টেশন যেটা ছিল, যে একটা ইভেন্টের জন্য ওই ইভেন্টটাকে স্যাম্পল স্পেস থেকে বাদ দিলে বাকি যেটা থাকে সেটা হচ্ছে আমার কমপ্লিমেন্টারি ইভেন্ট। অর্থাৎ এ যদি একটা ইভেন্ট হয় তাহলে এ প্রাইম বা এ বার দিয়েও প্রকাশ করি, এটা হবে আমার এ এর কমপ্লিমেন্টারি ইভেন্ট, এবং সেই ক্ষেত্রে আমরা ইউনিয়ন নিলে আমাদের পুরো স্যাম্পল স্পেস এস যেটা সেটাকে পেয়ে যাব। আচ্ছা, তো ইভেন্টের সাথে র্যান্ডম ইভেন্টের একটা পার্থক্য আমি বানাইছিলাম এভাবে, যে তোমার রিয়েল লাইফে ম্যাক্সিমাম ইভেন্টের বেলাতেই আমি জানি যে আমার এক্সপেরিমেন্টের আগে থেকেই জানি যে পসিবল আউটকাম কি কি হতে পারে। কোনো কারণে যদি না জানি তখন আমরা বলছিলাম সেটা ইভেন্ট। আর ম্যাক্সিমাম কেসে আমরা জানি, যে কারণে আমরা ইভেন্টকে র্যান্ডম ইভেন্ট বলতে পছন্দ করি, এবং এই জন্য আমরা সংজ্ঞাটা আলাদাভাবে দাঁড়া করেছিলাম যে একটা পসিবল আউটকাম বা কম্বিনেশন অফ আউটকাম যেটা নাকি আমার একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে আসবে। র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে সেই এক্সপেরিমেন্ট যে এক্সপেরিমেন্টের সব পসিবল আউটকাম আমরা আগে থেকে জানি, কিন্তু একটা পার্টিকুলার ট্রায়ালের আগে কোনটা আসবে সেটা আমরা জানি না, তাকে আমরা বলছিলাম র্যান্ডম ইভেন্ট। ভেরি গুড। আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে প্রবাবিলিটির বেসিক কথাগুলো বলছিলাম, যে আমাদের প্রবাবিলিটি জিনিসটা কি, প্রবাবিলিটি আমাদের কেন কি কাজে লাগে। যেমন আমরা এক্সাম্পল দিছিলাম যে আজকে, এগুলো অক্টোবর মাসের এক্সাম্পল, যে কারণে এখনো তোমরা এখানে ঝড় বৃষ্টির কথা দেখতেছো, যে তোমার আজকে প্রচন্ড ঝড় বৃষ্টি হবে, আজকে ঠাড়া সব ঝড় হবে, এরকম এটা চান্স কিরকম। অথবা মেট্রো রেলের কাজ আগামী কয়েক বছরের মধ্যে শেষ হবে, তার চান্স কিরকম। তো এই ধরনের টার্ম গুলোতে আমরা প্রবাবিলিটি আমাদের রিয়েল লাইফের ভাষাতেও রেগুলার ইউজ করি। আচ্ছা, এরপর আমি তোমাদের বলছিলাম যে প্রবাবিলিটির অ্যাপ্লিকেশন কি। প্রবাবিলিটির সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার রিস্ক অ্যাসেসমেন্টের জন্য, বা তোমার রিস্ককে মডেল করার জন্য। আচ্ছা, তারপরে বীমা কোম্পানির কথা বলতে তোমাদের আমি বলছিলাম যে অ্যাকচুরিয়াল সায়েন্স যেটা, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি যারা, তারা প্রবাবিলিটি ব্যাপক আকারে ইউজ করে, এটা তাদের জন্য খুবই দরকারি একটা এলিমেন্ট। তোমাদের কোনো এক্সাম্পল দেখাইছিলাম এটার জন্য?
লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি কি তোমাদেরকে প্রবাবিলিটির এই বিমা রিলেটেড কোনো এক্সাম্পল দেখাইছিলাম? স্যার ইন্স্যুরেন্সের একটা এক্সাম্পল বলছিলেন মনে হয়, খেয়াল নাই আচ্ছা, ঠিক। কোনো প্লট দেখাইছিলাম, কোনো গ্রাফ দেখাইছিলাম? স্যার গ্রাফ দেখাইছিলেন, ওই যে মৃত্যুর একটা গ্রাফ দেখাইছিলেন যে এই হ্যাঁ হ্যাঁ বছর হ্যাঁ, থেকে এত বছর। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তাহলে তোমাদের স্যার একটা দেখাইছি। এক্সাম্পলও দিছিলেন স্যার। কি এক্সাম্পল দিছিলাম? আর আচ্ছা, ওই যে জাভেদের জীবনের দাম বেশি না স্যার, ভিসির জীবনের দাম বেশি স্যার। আচ্ছা, এই এক্সাম্পলটা ক্লাসের বাইরে বইলো না, আমার চাকরি নিয়ে টানাটানি তো পড়বে না, কিছুটা হয়রানি হবে আর কি আমার, এটা একটু মাথায় রেখো। জি স্যার। তাছাড়া আমি যতদূর জানি যাবে আমার উপরে খুব বেশি রাইগা নাই এই এক্সাম্পলটার জন্য, কাজেই তোমরা এটা আমাদের ক্লাসের মধ্যেই রাখো। আচ্ছা, তো আর আলটিমেটলি যে কোনো ডিসিশন মেকিং এর জন্য প্রবাবিলিটি আমাদের খুবই জরুরি দরকার। প্রবাবিলিটির ব্যাপারে শিওর না হয়ে আমরা কখনোই কোনো ডিসিশন নেই না। আর এরপরে তোমাদেরকে আমি এই 5টা শব্দ, এই চান্স, পসিবিলিটি, প্রবাবিলিটি, লাইকলিহুড, আনসার্টেনটি, এগুলোর মধ্যে পার্থক্যটা বলছিলাম। পার্থক্যটা একজন বলো তো, এগুলোর মধ্যে সাথে প্রবাবিলিটির পার্থক্যটা কি একজন আমাকে বলো তো। ওই দিন ক্লাসে বলছিলাম, তোমরাও পারছিলা, স্যার বলো তো। প্রবাবিলিটিকে নিউমেরিক্যালি প্রকাশ করা যায়, যেটা ভেরি অন্যগুলোকে গুড করা যায় না। ভেরি গুড মিস্টার সিরাজ, ভেরি গুড ভেরি গুড। এটাই হচ্ছে আমাদের পার্থক্য, যে প্রবাবিলিটির বেলায় আমরা একটা ইভেন্ট অকার করার যে চান্স ফ্যাক্টর, এটাকে আমরা একটা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি, অন্যগুলোর বেলায় আমরা পারি না। এটাই হচ্ছে আমার বাকি টার্মগুলোর সাথে প্রবাবিলিটির পার্থক্য। আচ্ছা, তো এরপরে আমি প্রবাবিলিটিকে ডিফাইন করছিলাম, আমরা 3টা অ্যাপ্রোচ ইউজ করছিলাম। প্রথমে ছিল ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। ক্লাসিক্যাল অ্যাপ্রোচে আমরা প্রবাবিলিটি, একটা ইভেন্ট অকার করার প্রবাবিলিটি, একটা ইভেন্ট যদি এ হয় তা অকার করার প্রবাবিলিটিকে প্রকাশ করছিলাম প্রবাবিলিটি অফ এ দিয়ে। এটার মধ্যে থাকবে আমার এ সেটের মধ্যে কয়টা এলিমেন্ট আছে, নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস। এস হচ্ছে আমার স্যাম্পল স্পেস, যেটা যে আমার, অর্থাৎ আমার এস ইভেন্ট যেটা, তার ফেভারে কয়টা পয়েন্ট আছে ডিভাইডেড বাই আমার স্যাম্পল স্পেসে কয়টা পয়েন্ট আছে। অর্থাৎ আমি যদি এখন আমার ওই জাভেদের এক্সাম্পলটা তার একবার ব্যাক করি, আমাদের স্যাম্পল স্পেসে মোট পয়েন্ট আছে কয়টা দেখো, 1টা 2টা 3টা 4টা, স্যাম্পল স্পেসে মোট পয়েন্ট আছে 4টা। যাওয়ার প্রবাবিলিটি যদি বের করি, প্রবাবিলিটি অফ এ যদি আমি বের করতে চাই, তাহলে এটার মধ্যে কত আসবে, নাম্বার অফ এ ওভার নাম্বার অফ এস, যেটা হবে আমার নাম্বার অফ 1, এ হচ্ছে 1 ওভার স্যাম্পল স্পেস আছে 4টা, 1/4। এটা হচ্ছে আমার ক্লাসিক্যাল অ্যাপ্রোচে প্রবাবিলিটি ডেফিনেশন, সেটা। ভেরি গুড। আচ্ছা, এরপরে তোমাদেরকে ক্লাসে একটা অঙ্ক করাইছিলাম, এই অঙ্কটা তোমরা করছিলা ক্লাসে, যদি এক্সোমেট্রিক অ্যাপ্রোচ পড়াতে থাকে তাহলে ক্লাসে আমরা এই অঙ্কটা করছিলাম, রাইট? হ্যাঁ স্যার, করানো হয়েছিল এটা। আচ্ছা, এরপরে তোমাদেরকে কি আমি বলছিলাম যে তোমার আমাদের এই প্রবাবিলিটিতে এই কার্ড, ডাই, এই টাইপের অঙ্কগুলা কেন বেশি করানো হয়, এটা কি বলছিলাম? কারো মনে পড়ে? স্যার কি যে স্যার মনে নেই তো। স্যার বলছেন, বাট মানে এই মুহূর্তে মনে নেই। আচ্ছা, তাহলে আমি এই জিনিসটা আরেকবার একটা রিমাইন্ডার দিই। আচ্ছা, তো আমাদের এই প্রবাবিলিটি সাবজেক্টটা, এটাতে তোমরা ওই যখন নাকি তোমরা এসএসসি তে ছিল কিনা আমার ঠিক খেয়াল নাই, এসএসসি তে কি ছিল? হ্যাঁ আমার স্যার এখন ছিল। এসএসসি তে কিছুটা ছিল, এইচএসসি তে তোমাদের ম্যাথ সেকেন্ড পার্টে অনেকটুকু ছিল আমার যতদূর মনে পড়ে। আচ্ছা, তো তোমরা তখনও দেখছো যে তোমার এই প্রবাবিলিটির ম্যাথ গুলাতে প্রচুর পরিমাণে এই আজে বাজে জিনিসগুলো আসে, যে তোমার এই সব দেখবা কার্ডের অঙ্ক আসে, অথবা তোমার এই ছক্কার অঙ্ক আসে, যেগুলা তোমাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। তো আনফরচুনেটলি এগুলা বেশি আসে যে কারণটা হচ্ছে কি, আমাদের এই প্রবাবিলিটি সাবজেক্টটা অ্যাকচুয়ালি এটার বেসিক ইন্সপাইরেশন ছিল জুয়া খেলা। কারণ আমরা আমাদের এই লাইফের ইন্স্যুরেন্স করি বা যেটাই করি, এগুলা একদম লেটেস্ট, এগুলো আমাদের মানে লেটেস্ট ইন্ডাস্ট্রি, এগুলা কিন্তু লেটেস্ট ব্যবসা। কিন্তু আগেকার জমানায় এই জুয়া খেলা বা তাস টাইপের জিনিসগুলো, স্পেশালি জুয়া খেলা, অনেক রকম অনেক কিসিমের জুয়া খেলা, এগুলা অনেক অনেক বছর ধরে চলছে, হয়তো হাজার খানেক বছর বা তার চেয়ে পুরানো হইতে পারে। যেমন ধারণা তো করা হয়েছে জুয়া খেলার আসর থেকেই প্রবাবিলিটির ধারণাটা উঠে আসছে। এক্স্যাক্টলি, যেমন আমার যতদূর মনে পড়ে, কোরআনে না হাদিসে, সম্ভবত হাদিসেই কিন্তু আছে যে তোমার এই জুয়া খেলা বা লটারি টাইপের জিনিসগুলো, এগুলো আমাদের, বা মদ খাওয়া, এগুলো আমাদের জন্য টেম্পোরারিলি আমাদের জন্য লাভজনক, কিন্তু লং রানে আমাদের জন্য খারাপ। এই কথাটা সম্ভবত কোন একটা হাদিসে আছে, আমি যতদূর মনে পড়ে। অর্থাৎ এটা তুমি যদি হাদিসে থেকে থাকে, তাহলে তুমি চিন্তা করো, মানে তখনও কিন্তু জুয়া খেলার ব্যাপারটা ছিল। তো কাজেই এই জুয়া খেলা যেহেতু এরকম হাজার হাজার বছর ধরে ছিল, তার মানে এই জুয়া খেলাটাতে একজন লোক কত টাকা ইনভেস্ট করলে কতটুকু জিতবে, এটা জানার জন্য ওইখান থেকে আসলে
আসলে আমাদের এই প্রবাবিলিটি ব্যাপারটার বেসিক ইন্সপিরেশনটা আসে যে আমি কিভাবে ইনভেস্ট করলে আমার জিতার চান্স বাড়বে। তোমরা যারা জেমস বন্ডের সিনেমা দেখছো, জেমস বন্ডের প্রত্যেকটা সিনেমাতে অন্তত একটা হলেও সাধারণত ক্যাসিনোর সিন থাকে। তারপরে গত বছরই তো বোধহয় যে আমাদের ক্যাসিনো নিয়ে ঢাকা শহরে খুব বড় বড় কিছু ইয়া হইলো না গত বছর, না তার আগের বছর? গত বছর স্যার। গত বছরই হয়েছিল গত আমার বছর স্যার। গত বছরই হয়েছিল। ওই যে ক্যাসিনো নিয়ে অনেক আমাদের বড় বড় অনেকগুলা ক্লাব তো বন্ধ হয়ে গেল। স্যার মানে আমি স্যার টেক্সটাইলের ইঞ্জিনিয়ার স্যার। স্যার দেখছিলেন? না, এটা কোনটা? না স্যার একটা ভাইরাল হয়েছিল স্যার, মানে স্যার একজনের ধরছিল, পরে স্যার জিজ্ঞেস করে কি করেন, স্যার হ্যাঁ, বলছিল স্যার আমি টেক্সটাইলের ইঞ্জিনিয়ার স্যার। আচ্ছা আমি সরি, আমি এটা দেখিনি। এটা কি ভাইরাল হয়েছিল কিসে, ফেসবুকে না ইউটিউবে? ফেসবুকে স্যার, স্যার সব ফেস জায়গায়। ফেসবুকে বোধহয়। আমি দুই আমি জায়গায় স্যার। আচ্ছা, আমি ফেসবুক ইউজ করি না যে কারণে আমি এগুলা সম্পর্কে খুব একটা জানি না। আচ্ছা, বাই দ্য ওয়ে তোমাদের একটা জিনিস বলি, এই গত সপ্তাহে আমি যে ওয়ার্কশপটাতে ব্যস্ত ছিলাম, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আমরা কাজ করছি যে তোমার ফেসবুক থেকে কিভাবে ডাটা কালেক্ট করা যায়। ডাটা কালেক্ট করা মানে সার্ভে না, ফেসবুক থেকে কিভাবে তোমার রিয়েল লাইফের ডাটা পাওয়া যায়। যেমন ধরো তোমার এই 2021 সালে বাংলাদেশে আদমশুমারি হওয়ার কথা, এটা তো জানো নাকি? জি প্রত্যেক স্যার। 10 বছর পর পর যে আদমশুমারি হয়, 2021 সালে আবার আদমশুমারি হওয়ার কথা। তো এখন এই আদমশুমারি টাইপের যে সার্ভে গুলা, এগুলো তো মনে করো একটা দেশে সবাইরে কাউন্ট করে। তো এই প্রত্যেকের বাসায় না যায় ফেসবুক ইউজ করে বা তোমার টুইটার ইউজ করে অথবা ইনস্টাগ্রাম ইউজ করে অথবা লিঙ্কডইন একটা সাইট আছে, এটাও তো বোধহয় তোমরা নাম শুনছো। তো এই ধরনের সাইট গুলো থেকে কিভাবে এই আদমশুমারির মতো কাজ করা যায়, এই টাইপের একটা টপিক নিয়ে আমরা গত সপ্তাহে একটা ওয়ার্কশপে ছিলাম। আমি টপিকটা খুব ইন্টারেস্টিং, কিন্তু আমি এখনো ফুল বেনিফিট নিতে পারিনি এই টপিকটার, কারণ আমার ফেসবুক নাই। তো আমার বোধহয় মানে জাস্ট কয়টা জিনিস চেক করার জন্য হয়তো কয়েকদিনের জন্য একটা ফেসবুক খোলা লাগতে পারে, তারপর আমি আবার বন্ধ করে ফেলবো। হোয়াটএভার। তো এই ভাইরালের কথা যেটা বলতেছিলা, তো এই জুয়া খেলার মধ্যে কে কতটুকু ইনভেস্ট করলে তার জিতার চান্স বাড়ে, এটা ছিল আমাদের এই প্রবাবিলিটি যে সায়েন্সটা, তার ডেভেলপমেন্টের একদম গোড়ার দিকের উৎসাহ। আচ্ছা, তো এই প্রসঙ্গে একটা এক্সাম্পল আমি আমার ওই ইয়ার্নের স্টুডেন্টদের বোধহয় বলছিলাম, তোমাদের বলতে পারিনি। এমআইটির এক কোনো কথা বলছিলাম তোমাদের? লেডিজ এন্ড জেন্টলম্যান, মনে এমআইটি আছে। নিয়ে এমআইটি নিয়ে কোনো কথা বলছিলাম? স্যার আবার বলেন, বললো আবার বলেন স্যার। আচ্ছা আবার বলি, এমআইটির নাম তো তোমরা শুনছো, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, নাম তো বোধহয় শুনছো। এটা দুনিয়ার সেরা ইঞ্জিনিয়ারিং প্লেস গুলার একটা। বাই দ্য ওয়ে এমআইটি তেও কিন্তু ডাক্তারি পড়ায়, এমআইটি তেও কিন্তু জেনারেল লাইনের জিনিসপত্র পড়ায়, হোয়াটএভার। তো এমআইটি তে 1980-র দিকে একটা গ্রুপ ফর্ম করছিল। 80 তো না, অ্যাকচুয়ালি 70 থেকে শুরু হয়েছিল। 80-র দিকে 4জন না 5জন স্টুডেন্ট মিলে একটা গ্রুপ বানাইছিল। এই গ্রুপটা করছিল কি, তোমার ক্যাসিনোতে যেত এবং তারা ক্যাসিনোতে বেশ ভালো অ্যামাউন্টের টাকা তারা ক্যাসিনো থেকে নিয়ে আসছিল। তারা খুব অল্প অ্যামাউন্টের টাকা নিয়ে গেছিল ক্যাসিনোতে প্রথম প্রথম দিকে। 4জন ছিল এটার গোড়াতে। তো ওরা করছে কি, এই কিছু প্রবাবিলিটি ট্রিক্স ওরা ইউজ করছিল। কার্ড কাউন্টিং এর একটা টেকনিক ওরা বাইর করছিল যে কোন কার্ডের পরে কোন কার্ড আসতে পারে, তার জন্য তারা কিছু প্রবাবিলিস্টিক মেজারমেন্ট ইউজ করছিল। এবং করার পরে ওরা প্রচুর টাকা কামাই করছিল। এই 4জন আবার করছে কি, তার পরের জেনারেশনে আরো 5-7 জনের শিখাইছে, ওই 5-7 জন আরো কয়েকজনের শিখাইছে, এভাবে করতে করতে একটা বড় গ্রুপ হয়ে গেছিল। এবং এরা যেই টেকনিক গুলা ইউজ করে কার্ড কাউন্ট করতো এবং তারা এতটাই লাভ নিয়ে আসতো ক্যাসিনো গুলা থেকে যে পরে ক্যাসিনো গুলাতে বাধ্যতামূলক, মানে ওরা বাধ্য হয়েছিল তোমার ক্যামেরা বসাইতে। ক্যাসিনো গুলাতে ওরা খুব তখন সিকিউরিটি সিস্টেম বাড়াইতে বাধ্য হয়েছে, কাউরে কার্ড কাউন্ট করতে দেখলে ধরে পিটাইতো বা ধরে বাইর করে দিত। অনেক ক্যাসিনোতে কার্ড কাউন্ট করার এই টেকনিক গুলা তারা একদম নিষিদ্ধ করে দিয়েছিল, কারণ এরকম গেস করলেই বাইর করে দিত। তো গ্রুপটা এই গ্রুপটা প্রায় 30 বছরের মতো কাজ করছে। 2000 সালের শুরুর দিকে এসে ওরা এগুলা সরাই ফেলছে, এখন আর এই টিমের কেউই আর অ্যাক্টিভ না। তো এটার উপর বেস করে একটা সিনেমা আসছিল, একটা বইও বাইরে ছিল। বইটাতে এটার একটু চেঞ্জ করছে এবং সেখান থেকে সিনেমাটা হয়েছে। আমি তোমাদেরকে সিনেমাটার লিঙ্কটা দেখাইতে পারি কিনা। জি স্যার, এটা দেখছি স্যার। ওই যে স্যার, ওই মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য স্কলারশিপের টাকা লাগতো। এক্স্যাক্টলি। তুমি তাহলে দেখছো, সিনেমাটার নাম ছিল 21। সিনেমাটার নাম ছিল 21। অরিজিনাল কাহিনীটা এখানে সামান্য চেঞ্জ করছে। এখানে দেখাইছে যে তোমার একজন প্রফেসর
এমআইটির একজন প্রফেসর, সে তোমার এই স্টুডেন্টদেরকে শিখায় কিভাবে তোমার কার্ড কাউন্ট করতে হয়, কিভাবে তোমার জুয়া খেলায় জিততে হয়। এবং এবং এটা যদিও তারা গল্পটা চেঞ্জ করছে, কিন্তু আসল ঘটনাটা সত্যি, তোমার 4-5 জন আসলেই এই কাজটা করছিল। তারা ব্যাপক পরিমাণে লাভ করছিল এবং সিনেমাটা ভালোই, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। 21 এটা তোমরা অনলাইনে পাবা, ফ্রি স্ট্রিমিংও বোধহয় করতে পারবা। আচ্ছা, তো যেই কারণে একদম গোড়া থেকে আমাদের এই সাবজেক্টটার বেসিক ইন্সপাইরেশনই হচ্ছে তোমার এই জুয়া খেলা। তো যেই কারণে তোমরা যখন এই ম্যাথের বইগুলো দেখবা, দেখবা যে তোমার এই টাইপের প্রচুর ম্যাথ আছে, যেটা বিরক্তিকর, কিন্তু আসলে হিস্টোরিক্যাল কারণে এরকম ম্যাথ গুলো আসতেছে আমাদের কাছে। আচ্ছা, এরপরে তোমাদেরকে আরেকটা অ্যাপ্রোচের কথা বলছিলাম, রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচ। রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচটা তোমাদের দরকার নাই, এটা আমাদের ক্লাসিক্যাল অ্যাপ্রোচেরই একটা এক্সটেন্ডেড ভার্সন। এখানে যেটা ধরা হয় যে আমার স্যাম্পল স্পেসের সাইজ অনেক বড় যদি হয়, যে আমার স্যাম্পল স্পেসে অনেক মেম্বার আছে আর আমার যে ইভেন্টের প্রবাবিলিটি বের করতে চাই তার জন্য মেম্বার খুবই কম, এরকম ক্ষেত্রে আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচটা ইউজ করি। আমার এটা তোমাদের এই মুহূর্তে কোনো দরকার নাই, এটা তোমাদের কোনো কাজেই লাগবে না, আপাতত এতটুকুই জেনে রাখো। সাবজেক্টিভ অ্যাপ্রোচের জন্য তোমাদের আমি বলছিলাম যে আমরা আমাদের মুখের কথায় যে এই প্রবাবিলিটি গুলা বলি, যেমন আজকে ধরো মিস্টার তানভীর আমি জিজ্ঞাসা করলাম যে আজকে বিকালবেলা খুব গরম পড়ার চান্স কিরকম, তো মিস্টার তানভীর আমার উত্তর দিল যে আজকে খুব গরম পড়ার চান্স 30%। তো ও যে এক্সাম্পলটা দিল, ওই এক্সাম্পলটা কিভাবে দিবে মিস্টার তানভীর? মিস্টার তানভীর, রোল নাম্বার 26, মিস্টার তানভীর আসো? ইয়েস স্যার। হ্যাঁ, তো তুমি যদি আমারে বলো যে আজকে বিকালবেলা প্রচন্ড গরম পড়ার চান্স হচ্ছে 20%, এটা তুমি কিভাবে বলতেছো আমাকে যদি বলো? তুমি তো এটা বলবা গত কয়েকদিনের ওয়েদার থেকে, কি ঠিক কিনা? আমাদের তো এখন মোটামুটি গরম অনেকটা কমে গেছে, নভেম্বর মাসে এতটা কমে না, জি স্যার। গরমটা অনেক কমে গেছে। সেখান থেকে তুমি গেস করতেছো যে আজকে হঠাৎ করে অ্যাবনর্মাল রকমের গরম পড়ার চান্স খুবই কম, সেখান থেকে তুমি তোমার রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলতেছো আজকে গরম পড়ার চান্স 20% বিকালবেলা, প্রচন্ড গরম পড়ার চান্স 20%। তো তুমি এই যে প্রবাবিলিটি আমাকে বলবা, এটা কিন্তু কোনো এক্সপেরিমেন্ট থেকে আসতেছে না, এটা তোমার রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স থেকে আসতেছে। তো এই ধরনের প্রবাবিলিটি ডেফিনেশন যেটা, এটাকে আমরা বলছিলাম সাবজেক্টিভ অ্যাপ্রোচ। এটা কোনো এক্সপেরিমেন্ট থেকে আসে না, এটা আমাদের রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স থেকে আসে। এবং ফাইনালি তোমাদেরকে আমি ওই দিন তাহলে এক্সিওমেট্রিক অ্যাপ্রোচ পড়াইছিলাম। এখানে এক্সিওমেট্রিক অ্যাপ্রোচে আসলে সরাসরি এখানে ব্যাখ্যা করার কিছু নাই, এখানে আমরা কয়েকটা প্রপার্টিজ নিয়ে কাজ করি। প্রপার্টি গুলো এরকম যে কোন একটা ইভেন্ট এ তার অকার করার যে প্রবাবিলিটি, এটা কখনোই নেগেটিভ হবে না, এটা 0 অথবা তার চেয়ে বড় হবে এবং ফাইনালি 1 পর্যন্ত যাবে, তার চেয়ে 1 এর উপরে কখনো যাবে না। পুরো স্যাম্পল স্পেসের উপরে আমি যদি প্রবাবিলিটি নেই, সেটা সবসময় 1 হবে, এটা কখনোই প্রবাবিলিটির মান 1 এর উপরে যাবে না। এবং ফাইনালি দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট এ এবং বি, তার জন্য যদি আমি প্রবাবিলিটি বের করি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর প্রবাবিলিটি বের করি, এটা হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। আচ্ছা, এটার ব্যাখ্যাটা বোধহয় আমি তোমাদের ক্লাসে দেখাইছিলাম, আমি আমার ওয়ার্ড ফাইলটা আবার খুলতেছি। সেটার ব্যাখ্যাটা ছিল অনেকটা এরকম, তোমাদের সেট থিওরিতে একটা প্রমাণ ছিল, ছোটবেলায় তোমরা পড়ছিলা যে এ ইউনিয়ন বি এটা সমান সমান ছিল এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেক্ট বি, এই টাইপের একটা জিনিস ছিল, মনে পড়ে? হ্যাঁ স্যার, স্যার অবর্জনশীল ঘটনা। কি কি ঘটনা? অবর্জনশীল। অবর্জনশীল, আমি সরি, আমি টার্মটা মনে করতে পারলাম না, ছিল বোধহয়, তুমি যখন বলছো তাহলে ছিল। আচ্ছা, তাহলে এখন দেখো, আমরা যদি এটার জন্য প্রবাবিলিটি বের করি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা সমান সমান হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি। এখন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের বেলায় আমি জানি যে এ ইন্টারসেক্ট বি যেটা, এটা এক্সিস্ট করে না, এটা আমরা জানি যে এটা সমান সমান হচ্ছে তোমার ওই যে ফাই বোধ হয়, অর্থাৎ অর্থাৎ এটার প্রবাবিলিটি যেটা, প্রবাবিলিটিটা হবে তোমার, এটা সমান সমান হয়ে যাবে তোমার আলটিমেটলি 0। তো 0 হয়ে গেলে আমার এই টার্মটা থাকে না, তখন আমার এই থাকবে আলটিমেটলি শুধু যেটা থাকবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। তো এটাকে আমরা আমাদের ওই থার্ড প্রপার্টিস দিয়ে বলতেছি যে তোমার প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান সমান হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। এটাই হচ্ছে আমার মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের জন্য, যে দুইটা ইভেন্ট যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান সমান হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। আচ্ছা, ওই ক্লাসে বোধহয় এতটুকুই করাইছিলাম। এরপরে তাহলে আজকে এখন নতুন টপিক যেটা হবে, তোমরা কাইন্ডলি এই ম্যাথের কোশ্চেনটা একটু তুলে ফেলো।
তোমরা সবাই কষ্ট করে এই ম্যাথের প্রবলেমটা একটু তুলে ফেলো, তোমাদের খাতায় একটু লিখে ফেলো, আমরা এখন এটা সলভ করবো। স্যার অনেক বেশি আসছে, যে বক্সের মধ্যে বল রাখা ওগুলো মনে হয় স্যার। আচ্ছা, ওইটাও অ্যাকচুয়ালি তোমার ক্যাসিনোতে ওই টাইপের ম্যাথও তোমরা পাবা, সরি ক্যাসিনোতে তোমরা ওই টাইপের প্রবলেমও পাবা। কোন একটা খেলা জানি আছে তোমার, ওটা কি পোকার নাকি কি আমি জানি না, তবে ক্যাসিনোতে বলের একটা গেমও আছে। অথবা তোমার ক্লাসিক্যাল লটারি যেটা, সেটার মধ্যে কিন্তু তোমার ওই ব্যাগের মধ্যে বল খুব বেশি ইউজ করা হয়, ক্লাসিক্যাল লটারি যেটা করা হয় ওইখানেও তোমরা ওইটা পাবা। হোয়াটএভার, আমি চেষ্টা করবো ওই টাইপের ম্যাথ যতটা কম করাতে, কারণ তাস আমি নিজের জীবনে খেলি নাই, তাস আমি চিনিও না। আচ্ছা, তোমরা কাইন্ডলি একটু এই ম্যাথের প্রশ্নটা তুলে ফেলো, আমরা এটা এখন সলভ করবো। আর আমি আমি আধা মিনিটের মধ্যে আসতেছি, তোমরা একটু প্রশ্নটা তুলে ফেলো কাইন্ডলি। বিআরবি। হ্যাঁ, আমি চলে আসছি, তোমাদের তোলা শেষ? জি স্যার। স্যার আর একটু হ্যাঁ, তুলো তুলো তুলো, সমস্যা নেই। মিস্টার তানভীর, তুমি কি ডেস্কটপ ইউজ করতেছো? ইয়েস স্যার। মিস্টার তানভীর, তারপরে রোল নাম্বার 68 মিস্টার রজত, তারপরে রোল নাম্বার 29 মিস্টার মৃধা। আচ্ছা, তোমার প্রথম শব্দটা তুমি কিভাবে উচ্চারণ করো? রোল নাম্বার 29। ইউনিপ মিধা, ইউনিপ। ইউনিব, উচ্চারণটা খুব কঠিন। জি স্যার, ওর নামটা একটু কঠিন। ওর নামটা বেশ কঠিন উচ্চারণ করা। তোমাদের ক্লাসে 3 জনের দেখতেছি যাদের মাইক্রোফোন নাই কিন্তু ক্যামেরা আছে, এটা কি ধরনের ডিভাইস আমি ঠিক বুঝতেছি না। রোল নাম্বার 67 মিস্টার তাহিন, রোল নাম্বার 75 মিস্টার রুশাদ এবং মিস্টার নীলা, রোল নাম্বার 20। ওদের ক্যামেরা আছে কিন্তু হেডফোন নাই বা মাইক্রোফোন নাই, এটা কি ধরনের ডিভাইস আমি ঠিক বুঝলাম না। আচ্ছা, তোমাদের কি তোলা শেষ সবার? হ্যাঁ স্যার। ভেরি গুড। আচ্ছা, তাহলে এই ম্যাথটা দেখো, আমি সরি, আমি এই ম্যাথটার জন্য আমি তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সে কনসিডার করছি, কারণ ওদের গ্রুপটা ছোট, যে কারণে ক্যালকুলেশনটা যে কোনো ভাবে করা যাবে। অন্য বড় গ্রুপ নিলে করাটা একটু কঠিন হয়ে যাবে, এবং তোমাদের বাকি 3টা গ্রুপ একটু বেশি বড়, প্রায় সবগুলোতেই 85 জনের উপরে। আচ্ছা স্যার, হ্যাঁ। আইডি 67 স্যার, ডাকছিলেন স্যার। ও আচ্ছা, না না, আমি মানে তোমার ডিভাইসটা কি আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। তোমার দেখাইতেছিল যে ক্যামেরা নাই, সরি স্যার। ক্যামেরা আছে কিন্তু হেডফোন নাই, এটা বুঝতেছিলাম না যে কেমনে সম্ভব। স্যার আমার স্যার হেডফোন স্যার একটু সমস্যা হয়েছে স্যার, এই জন্য ও স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। তুমি আচ্ছা, কি না স্যার, সমস্যা নেই। ল্যাপটপ ইউজ করতেছো?
না স্যার, আমার হেডফোনটাই স্যার নষ্ট হয়ে গেছে স্যার, এই জন্য। ও আচ্ছা, না এমনি তোমার ডিভাইস কি, ল্যাপটপ না ডেস্কটপ? স্যার আমারটা হচ্ছে স্যার মোবাইল স্যার। মোবাইল, আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি স্যার। না না, মাঝে মধ্যে না এই ডিভাইস গুলো চেক মানে কে কি ডিভাইস ইউজ করতেছে দেখলে একটা আইডিয়া পাওয়া যায়, সেই জন্য জিজ্ঞেস করলাম আর কি। জি স্যার জি স্যার। যে ক্যামেরা আছে হেডফোন না, এটা এটা একটু আনকমন। স্যার যেমন এই যে, নষ্ট হয়ে গেছে স্যার, এই জন্য। না না তো আমি সরি সরি সরি, যেমন মিস্টার তানভীর, ওর বেলায় যে দেখো ওরটা ক্যামেরা নাই, তো তো আমি গেস করছি যে ও বোধহয় ডেস্কটপ ইউজ করতেছে। এখন তোমারটা আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে ঘটনাটা কি, যে ক্যামেরা আছে হেডফোন না, এটা তো একদম ইম্পসিবল, এটার জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা ওকে, তো তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সেস যে ফ্রেন্ডরা তাদের কনসিডার করে এই ম্যাপটা বানাইছিলাম, কারণ ওদের সেকশনের সাইজটা ছোট এবং আমি গুনতে পারছিলাম যে কয়জন ছেলে এবং কয়জন মেয়ে। তো মনে করো তোমাদের, আর আমাদের হ্যাঁ তো ডিপার্টমেন্টে হিসাব করা সব স্যার। তোমাদেরটা করতে চাইছিলাম, কিন্তু ওই মুহূর্তে আসলে ওদের ক্লাস নিতেছিলাম, তো এই জন্য ওদের জন্যই বানাই ফেলছিলাম ম্যাথটা, প্লাস ওই যেটা বললাম যে ওদের সেকশনটা ছোট ছিল, ক্যালকুলেশনটা যেমনি হোক করা যাবে, তোমাদেরটা নিলে একটু সমস্যা হবে ক্যালকুলেশন করতে। এখনই বুঝবা তোমরা কেন সমস্যা হবে। স্যার বেশি না স্যার, 4 জন আর বাকি যা আছে সব। এখনই বুঝবা সমস্যাটা কোন জায়গায়, এখনই বুঝবা যে কেন তোমাদেরটা আমি দেইনি। আচ্ছা, তো ধরো তোমাদের এই এনভায়রনমেন্টাল সায়েন্সে 41 জন স্টুডেন্ট যারা আছে তোমাদের ব্যাচের, এই তোমাদের ব্যাচমেট যারা, তো এদের ডিপার্টমেন্ট নতুন ডিপার্টমেন্ট, তো এদের টাকা পয়সা ভালোই আছে। তো মনে করো এরা ঠিক করছে যে ওরা আগামী বছর যখন নাকি ডক্টর স্ট্রেঞ্জের পরের সিনেমাটা বাইর হবে, ওদের ক্লাস থেকে 4 জনরে পাঠাবে দেখানোর জন্য। তার মানে 41 জন স্টুডেন্ট থেকে 4 জন স্টুডেন্ট ওরা পাঠাবে সিনেমাটা দেখার জন্য, এবং ওরা ঠিক করছে এটা লটারি দিয়ে তারা পাঠাবে। তারা তাদের পছন্দ মতো না পাঠায় লটারি করে তোমার, মানে তারা একটা আনবায়াসড ওয়েতেই তারা স্টুডেন্ট চুজ করবে যে কারা কারা সিনেমাটা যা হলে যায় দেখবে। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে বের করতে হবে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য টিকেটস গো টু 4 গার্লস, যে শুধু মেয়ে 4 জন মেয়ে টিকেটটা পাবে, তার প্রবাবিলিটি বের করতে বলছে। আচ্ছা, তো এখন এই ম্যাথটা করার জন্য প্রবাবিলিটি ম্যাথ করার সময় আমাদের প্রথম কন্ডিশন কি ছিল, যে আমাদের প্রথম কাজ হচ্ছে ইভেন্ট ডিফাইন করে ফেলা। তাহলে লেখো, সলভ লেখো। আমি আমার ওয়ার্ড ফাইলটা খুলতেছি আবার। স্যার অ্যান্সার কি স্যার 15C4 ভাগ 41C4? হ্যাঁ ওইটাই হবে, কিন্তু কেন সেটাও বলতেছি। লেট দ্য টিকেটস go to 4 girls are denoted by event A and the sample space is denoted by capital S. Let the tickets go to 4 girls are denoted by event A and the sample space is denoted by capital S. লেখা ফেলো। এটা হলো আমার সলভের প্রথম কথা। প্রবাবিলিটি যে কোনো ম্যাথে আমাদের প্রথম কাজ হলো ইভেন্ট গুলারে ঠিকমতো ডিফাইন করে ফেলা, এরপরে অন্য কাজ। লেখছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখন এটা সলভটা বোধহয় তোমরা জানো অলরেডি, আমার বলে ফেলছো একজন। তাহলে সলভটা দেখো, সলভটা তাহলে কি হবে। প্রথম কথা হলো তোমার আমাদের স্যাম্পল স্পেসটা কি এখানে। স্যাম্পল স্পেসটা হলো যে আমার এক্সপেরিমেন্টের অল পসিবল আউটকাম। তাহলে আমার স্যাম্পল স্পেসটা আসলে কি, মোট স্টুডেন্ট হচ্ছে 41 জন, তাদের জন্য টিকেট আসতে হচ্ছে 4টা। তার মানে 41 জন থেকে 4 জন টিকেটটা কত ভাবে পেতে পারে। তোমার যদি বলে যে 41 জন থেকে 4 জনের চয়েস করো, কত ভাবে চয়েস করতে পারবা?
41C4 41C4 কেন? কারণ আমরা এখানে কম্বিনেশন নিয়ে কাজ করতেছি, এখানে পারমিউটেশনের কিছু নেই। যে কোনো চারজনের নিছো, চারজনের মধ্যে একজনের ফিক্স রেখা, বাকি তিনজনের চেঞ্জ করো, কত হবে করতে পারো করো। তারপর দুইজনের ফিক্স করে বাকি দুজনের যত হবে চেঞ্জ করতে পারো করো। তিনজনের ফিক্স রেখা আরেকজনের কত হবে নিতে পারো নাও। এভাবে করতে করতে আলটিমেটলি যদি শর্ট করি সেটা আসে আমার 41C4। আচ্ছা, এটা হচ্ছে আমার স্যাম্পল স্পেস। আর আমাদের বের করতে বলছে প্রবাবিলিটি যে 4 জন মেয়ে পাবে, তাহলে সেটার জন্য কি হবে? মেয়ে হচ্ছে আমার 15 জন, এনভায়রনমেন্টাল সায়েন্সে মেয়ে আছে 15 জন, তাহলে সেখান থেকে 4 জনের কত ভাবে নেওয়া যায়? এনভায়রনমেন্টাল সায়েন্সে মেয়ে আছে 15 জন, সেখান থেকে 4 জন কত ভাবে আসে? 15C4 15C4। ভেরি গুড। তাহলে এটাই হবে আমার সলভ। probability of a লিখে ফেলো। সো probability of a equal to number of a divided by number of s। probability of a এটা সমান সমান হবে নাম্বার অফ a divided by number of s, যেটা সমান সমান হচ্ছে আমার 15C4 divided by 41C4। কত আসে মানটা বের করতে পারবা? রেজাল্টটা কত আসে একজন বের করো তো। 21/1558। আচ্ছা, দশমিক দিয়ে মানটা দেখো তো কত আসে, একজন বোধহয় বের করছো। 0.013। 0.013। হ্যাঁ স্যার 0.013 আচ্ছা ঠিক আছে, এটাই হবে তাহলে আনসার, তোমরা যেহেতু সবাই এটাই পাইছো। আচ্ছা, তাহলে এখন এক কাজ করো, একটা ছোট একটা হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য টিকেট গোজ টু 2 বয়েজ এন্ড 2 গার্লস? এটা তোমরা আমরা কালকে আমাকে আনসারটা জানাও কত আসে। এটা আমাকে কালকে আনসারটা জানাও কত আসে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য টিকেটস গো টু 2 বয়েজ এন্ড 2 গার্লস? তোমরা অঙ্কটা এখনই মুখে মুখে করতে পারবা, কিন্তু আমাকে কালকে জানাও, কারণ আমি কালকে এটার কারণটাও ব্যাখ্যা করব, মানে আমার নেক্সট ক্লাসে কারণটাও ব্যাখ্যা করব যে কেন এটাই কারণ। লেখছো? হ্যাঁ স্যার। আচ্ছা, লেখা হয়ে গেলে এখন আমি তোমাদেরকে আরো কয়েকটা ছোট ছোট থিওরি দেখাই, তারপরে আরেকটা বা দুইটা ম্যাথ করে হয়তো আজকের ক্লাসটা শেষ করে ফেলবো। আচ্ছা, তোমরা কাইন্ডলি এই ফর্মুলাগুলো একটু লিখে ফেলো। এই ফর্মুলাগুলো খুবই ছোট ছোট, কিন্তু এগুলো ম্যাথ করার সময় খুব ভালো কাজে দেয়। তোমরা একটু কাইন্ডলি ফর্মুলাগুলো লিখে ফেলো। স্যার এক্সামে স্যার ম্যাথমেটিক্যাল মানে প্রবলেম গুলো বেশি আসবে। মিস্টার মৃধা, তুমি এমন একটা প্রশ্ন করছো যেটা যে ইভেন্টটা অকার করবে কিনা তাও জানি না। আমাদের বইলা রাখছে যেন আমরা না নেই, কোন রকম কোনো ক্লাস টেস্ট যেন না নেই, আমাদের খুব স্ট্রিক্টলি বলা আছে। আর পরীক্ষা নেওয়ার, ফাইনাল পরীক্ষার ব্যাপারে তো কোন রকম কোনো ইনস্ট্রাকশন ইউজিসি নাই। স্যার কাজেই বলা খুব স্যার টাফ তোমাদের। ম্যাথমেটিক্যাল গুলো স্যার মানে ছোট তো স্যার, মানে পরীক্ষা হয় স্যার তাড়াতাড়ি তো আর কি। বুঝতে পারছি। আমি যখন প্রশ্ন করি আমি সাধারণত ম্যাথ এবং থিওরি দুইটা ব্যালেন্স রাখি। এখন মডারেটর বোর্ড কি করবে ওইটা বলা টাফ। এদের তোমাদের বলছিলাম বোধহয় যে মডারেটররা কি কি করতে পারে, কাজেই ওই ব্যাপারে কিছু বলা খুব টাফ। আমি যখন প্রশ্ন করি আমি সাধারণত তোমার ম্যাথ আর থিওরি মিলিয়ে রাখি। আবার একটা জিনিস মনে রাখো, বেশি ম্যাথ দিলেও কিন্তু সমস্যা আছে। বেশি ম্যাথ দিলে আবার দেখা যায় মানে খুশি চোটের লোকজন বেশি ভুল করে বসে বসে, এটাও কিন্তু আমি দেখছি আমার লাইফে। কাজে দুইটার ব্যালেন্স আমি সাধারণত রাখি, কিন্তু ফাইনাল ডিসিশন নেয় মডারেটর বোর্ড।
এই আমেরিকার ইলেকশনের রেজাল্ট দেখছো? জি স্যার। কেমন লাগতেছে দেখতে? ভাবছিলাম ট্রাম্প জিতবে। আমি কে জিতবো এটা তো আমি জানি না, এটা এটা দিয়ে আমার কোনো যায়ও না আসেও না, কিন্তু হারার পরে ট্রাম্প যে বাংলাদেশের লোকজনের মতো করবে এইটা আবার আমি আশা করিনি। এ খালি হরতাল টাকাটা বোধহয় বাকি রাখছে। আচ্ছা, তোমাদের কি তোলা শেষ? জি স্যার। আচ্ছা, তোমাদের যদি তোলা শেষ হয় আমি কি একটা ছোট ব্রেক নিব এখন তাহলে? স্যার শেষ করে দেন একবারে। একবারে শেষ করে দিব না একটা 5 মিনিটের ব্রেক নিবা? তোমাদের ইচ্ছা, তোমরা বস, তোমরা যেটা বলো সেটাই। একটা 5 মিনিটের ব্রেক নিতে পারো অথবা টানা চলতে পারো, তোমাদের ইচ্ছা। স্যার 5 দিনের ব্রেক দিয়ে আবার শুরু করি। 5 মিনিট, 5 দিনের না। আমি কি একটা ব্রেক দিব তোমাদের 5 মিনিটের, নাকি টানা করতে চাও? স্যার আপনি তো স্যার বললেন স্যার বেশি কিছু নাই, তাড়াতাড়ি শেষ করে দিতে ভালো। তাড়াতাড়ি শেষ করলে ভালো হয়। জি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে, তোমরা যেটা বলো সেটাই। আচ্ছা, আগামী সপ্তাহ থেকে কিন্তু আমি আবার ওই 1 ঘন্টা করে ক্লাস দেবো, আর পার্সেন্টেজ দিতেছি। আর আমি তো রোল কল করি না, আমি আমাদের ওই যে আমাদের কাছে লিস্ট থাকে যে কে কে ক্লাস করছো, সেখান থেকে আমি পরে পার্সেন্টেজ দিয়ে দিব সবাইকে। আচ্ছা, সবার তাহলে তোলা শেষ না? জি স্যার। ভেরি গুড। তাহলে এখন একটা কাজ করো, তোমরা কষ্ট করে এই ম্যাথটা তুলে ফেলো। তোলা শেষ সবার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমি আমার ওয়ার্ড ফাইলটা খুলতেছি আবার সলভ করার জন্য। আচ্ছা, প্রথমে আমি প্রশ্নটা তুলতেছি। প্রশ্নটা হচ্ছে যে তোমার আহ এটা ছিল আমাদের প্রশ্নটা, যে দুইটা আনবায়াস কয়েনকে টস করা হয়েছে,
বলা হয়েছে যে এ হচ্ছে ইভেন্ট যেখানে তোমার দুইটাই হেড আসবে, আর বি হচ্ছে ইভেন্ট যেখানে শুধু সেকেন্ড কয়েনটা হেড আসবে। আমাদেরকে বের করতে বলছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। আচ্ছা, প্রশ্নটা তো দেখা যেতেছে নাকি? হ্যালো? ইয়েস স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রশ্নটা, আমি এটাকে বোল্ড করলাম। আচ্ছা, তাহলে এখন দেখো, তো আমাদের এখানে অলরেডি ইভেন্ট দুইটা কিন্তু ডিফাইন করা আছে, এ আর বি আমার দুইটা ইভেন্ট ডিফাইন করা আছে। কাজে আমাকে এখন যেটা করতে হবে, আমি ধরলাম লেট দ্য স্যাম্পল স্পেস ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এস। Let the sample space is denoted by capital S. Head is denoted by capital H and tail is denoted by capital T. আমি আবার বলতেছি, আমাদের প্রশ্ন যেহেতু ইভেন্ট দুইটা ডিফাইন করা আছে, কাজে আমাদের ঝামেলা এখানে কম। আমরা এখন যেটা করতেছি, let the sample space is denoted by capital S, head is denoted by capital H and tail is denoted by capital T. আচ্ছা, তাহলে স্যাম্পল স্পেস হচ্ছে ক্যাপিটাল এস, হেড আসলে সেটাকে বলতেছি ক্যাপিটাল এইচ, টেইল আসলে সেটাকে বলতেছে ক্যাপিটাল টি। আচ্ছা, তাহলে এখন দেয়ারফর এস সমান সমান তাহলে কি হবে? দুইটা কয়েনকে আমরা টস করছি, এখানে দুইটা কয়েনকে যদি টস করি তাহলে আমার স্যাম্পল স্পেসে কি কি আসবে বলো তো? এইচ 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 টি টি এইচ টি। দুইটা এইচ, এইচ টি, তারপরে এইচটিটি। টি এইচ এবং ফাইনালি টি টি। ভেরি গুড। আচ্ছা, এ হচ্ছে আমার ইভেন্ট যেখানে তোমার A is the event for getting two heads. আচ্ছা, দুইটা হেড আসবে এরকম, কিন্তু এখানে মাত্র একটাই আছে, HH। and B সমান সমান হচ্ছে B is the event for second coin shows head, অর্থাৎ শুধুমাত্র সেকেন্ড কয়েনটাতে এখানে হেড আসবে, যেটা আসতে বলছে। তাহলে সেকেন্ড কয়েনে হেড আসছে এটাতে আর এটাতে, তাহলে B সমান সমান হচ্ছে আমার ক্যাপিটাল H, TH। আচ্ছা, এখন এই তিনটা আমরা লিখে ফেললাম যে ক্যাপিটাল এস হচ্ছে আমার এই চারটা, এ হচ্ছে এইচ এবং বি হচ্ছে আমার এইচ টিএইচ। আচ্ছা, তাহলে প্রবাবিলিটি অফ এ সমান সমান হচ্ছে নাম্বার অফ এ ওভার নাম্বার অফ ক্যাপিটাল এস। এটা সমান সমান তাহলে কত আসে? 1/4। and probability of b সমান সমান হচ্ছে নাম্বার অফ বি ওভার নাম্বার অফ ক্যাপিটাল এস। এটা সমান সমান হচ্ছে আমার 2/4, যেটা হচ্ছে আমার হাফ। এ পর্যন্ত ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো, আমরা আমাদের একটা পুরানো ফর্মুলা ছিল যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান সমান কত। তো এটা আমরা জানি, উই নো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন, ঘোড়ার ডিম, এই এই ওয়ার্ড দিনের সাথে লেখার অভ্যাস আমার চলে গেছে, আমি এখন আসলে মাঝে মধ্যে খেয়ে হারাই ফেলি। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস, হ্যাঁ বলো, কিছু বলতেছিলা? না স্যার। আচ্ছা, এটা আমরা জানি, উই নো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি। এটা আমরা জানি, আমাদের এইমাত্র তোমরা যে ফর্মুলাটা লিখছো এখানে লিখছো এটা। লিখছো? জি স্যার। আচ্ছা, যদি লেখা হয়ে থাকে তাহলে দেখো, আমাদের এ ছিল এইচ আর বি ছিল আমার এইচ টিএইচ, তাহলে আমার এ ইন্টারসেক্ট বি এর মধ্যে কি আসবে?
এ H, ইন্টারসেক্ট বি, শুধুমাত্র এইচ এইচ আসবে। ভেরি গুড। তাহলে এ ইন্টারসেক্ট বি, এটা সমান সমান হচ্ছে তাহলে শুধুমাত্র এইচ এইচ, আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি, এটা সমান সমান তাহলে হবে নাম্বার অফ, 1/4. এ ইন্টারসেক্ট বি ভেরি গুড, ওভার নাম্বার অফ এস। ক্যাপিটাল এস, যেটা হচ্ছে আমার 1/4। আচ্ছা, এখন তাহলে এই সবগুলা মান নিয়ে এই ফর্মুলার মধ্যে বসায় দাও। সো প্রবাবিলিটি অফ এ Half answer. ইউনিয়ন বি, এটা সমান সমান হচ্ছে, ভেরি গুড, 1/4 প্লাস 1/2 মাইনাস 1/4 সমান সমান হচ্ছে আমার হাফ। এটাই হচ্ছে আমার আনসার, যেটা আমাকে বের করতে বলছে। শেষ সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমি আমার স্লাইডে ব্যাক করতেছি আবার। আচ্ছা, তাহলে আজকে আরেকটা অঙ্ক করতে চাইতেছি আমার ক্লাস শেষ করার আগে। তোমরা কাইন্ডলি এই অঙ্কটা তুলে ফেলো। অঙ্কটা তুলে ফেলো, তারপর আমি ব্যাখ্যা করতেছি অঙ্কটা কিসের উপরে। স্যার এটা এই ম্যাটটার উপরে কি স্যার ওটা দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এটা আমিও বুঝতেছি না। আচ্ছা, আমি এক কাজ করি, আমি স্টপ শেয়ার দিয়ে আমি আবার দিই। শেয়ার স্ক্রিন। এখন ঠিক আছে, দেখো তো। হ্যাঁ স্যার। জি স্যার। গুড, ভেরি গুড। আমার এই ল্যাপটপটা পুরানো, এটা আসলে এটার অনেক কিছু আমি নিজেই এখন আর বুঝি না। এটা উইন্ডোজ 7 খুব ডিস্টার্ব করে এখন। স্যার ফার্স্টে ওই যে দা অর্ডস এর ইয়াটা যদি একটু ব্যাখ্যা করতে, এটা বুঝতেছি না মানে কি লেখা অ্যাকচুয়ালি। এটার মধ্যে আসলে ব্যাখ্যা করারও কিছু নাই। অর্সের ব্যাপারটা হচ্ছে তোমার আহ, এটা আসলে কমপ্লিমেন্টারি ইভেন্ট, যেটা তার একটা অপোজিট ব্যাখ্যা টাইপের জিনিস। কমপ্লিমেন্টারি ইভেন্টের বেলায় তুমি প্রবাবিলিটি কিভাবে বের করবা, তারই একটা এক্সটেন্ডেড চেহারা হচ্ছে এই অডস, যদি সহজ ভাষায় বলি। আমাদের কমপ্লিমেন্টারি ইভেন্ট ছিল না, যে একটা ইভেন্টের জন্য কমপ্লিমেন্টারি ইভেন্টটা কি হবে, তোমার স্যাম্পল স্পেস থেকে ওইটারে বাদ দিলে যেটা থাকে সেটা। তো ওইটার বেলায় আমরা মনে করো অডস বের করতে বলতেছে। অডস মানে হচ্ছে তোমার আহ অনেকটা অপোজিট জিনিসটা কি, তার প্রবাবিলিটি বের করা। হোয়াট আর দ্য অডস দ্যাট দেয়ার উইল বি রেইন টুডে, তার মানে হচ্ছে যে তোমার আজকে বৃষ্টি না হওয়ার চান্সটা কিরকম, এই টাইপের একটা প্রবাবিলিটি বের করা। তো সেটার জন্য এখানে বলছে যে তোমার অডস হচ্ছে তোমার কোনটার ফেভারে বের করতেছো, তার জন্য প্রবাবিলিটি বের করাটাকে আমরা অডস দিয়ে প্রকাশ করি। এটা তেমন একটা লাগে না, এটার এই ভাষাগুলো, এই অডস এর ভাষাটা আসলে এখন কেউ তেমন একটা ইউজও করে না। তারপর দিয়ে রাখছি জাস্ট ইন কেস, এই জন্য দিয়ে রাখছি, এই জন্য, নাহলে আদারওয়াইজ এই টার্মটা এখন কেউ তেমন একটা ইউজও করে না।
তোলা শেষ? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি কি সলভের কাজে হাত দিব? হ্যাঁ স্যার দেন। ওকে, আমি তাহলে সলভ করা শুরু করলাম। আচ্ছা, তোমরা কি এই প্রশ্নটা ধরতে পারছো আসলে এখানে কি চাইছে? জি স্যার। বলো তো এখানে কি চাইছে? হচ্ছে স্যার এই যে এই স্যার স্যার ন্যারকোটিক্স ট্যাবলেটটা স্যার থাকলে হচ্ছে ধরা পড়ে যাবে আর কি স্যার, ভায়োলেশন হবে। মানে একটাও যদি হচ্ছে এই ট্যাবলেটটা থাকে তাহলে হচ্ছে মানে ভায়োলেশন হবে। আচ্ছা, মিস্টার ইউনিব, উচ্চারণ ঠিক আছে? মিস্টার ইউনিব মৃধা, জি স্যার। তোমার নামের উচ্চারণ কি আমি ঠিক মতো করতে পারছি? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ফার্স্টে আমারে বলো নারকোটিক ট্যাবলেট জিনিসটা কি? স্যার আমি স্যার জানি না স্যার, কিন্তু স্যার কোয়েশ্চেন পড়ে আর কি যেটা বুঝলাম স্যার এটা একটা ড্রাগস আর এটা একটা নেশা জাতীয় দ্রব্য। ড্রাগস, মিস্টার শফি, নারকোটিক্স ট্যাবলেট হচ্ছে ড্রাগ। এক্সাম্পল দিতে পারো? স্যার মেথ। ম্যাথ? ওরে বাপ, তুমি তো আর খুব ভালো এক্সাম্পল দিয়ে দিছো। অথবা LSD আমাদের প্রচলিত ভাষায় ইয়াবা আছে না? হ্যাঁ স্যার। ইয়াবা, এই টাইপের যে ট্যাবলেট গুলো, এগুলো নারকোটিক্স ট্যাবলেট। নারকোটিক মানে হচ্ছে তোমার মাদক দ্রব্য। আচ্ছা, বাই দ্য ওয়ে, কবে জানি একটা নিউজ দেখলাম বাংলাদেশেও নাকি ম্যাথ আসা শুরু হয়েছে, আগে তো ছিল না এটা। জি স্যার, দেখছি স্যার একটা চালান ধরা পড়ে। একটা চালান নাকি ধরা পড়ছে, জি স্যার, আইস নামে নাকি। বাংলাদেশে স্যার অনূর্ধ্ব-19 দলের এক প্লেয়ার স্যার ওই মেথ খাইতে যেয়ে ধরা পড়ছে। হ্যাঁ, বাংলাদেশে নাকি এটা আইস নামে বিক্রি হইতেছে। আমি দেখে খুব অবাক হইলাম। ইয়া দেখছো তোমরা, ব্রেকিং ব্যাড দেখছো তোমরা? জি স্যার। হাইজেনবার্গ। তোমরা যারা দেখো নাই চাইলে ট্রাই করতে পারো। ব্রেকিং ব্যাড সিরিয়ালটা আমার কাছে ভালোই লাগছিল, দেখতে পারো। শুধু ম্যাথের উপরে এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল জিনিসটা, দেখতে পারো। আচ্ছা, তো আমি এখানে তোমাদের প্রশ্নটা যেটা আছে সেটা বলি। তো তোমার একজন ট্রাভেলার মানে মনে করো, ধরো তোমার, আচ্ছা আরেকটু শুরু থেকে বলি। তোমাদের মধ্যে কেউ কি আছো তোমার এই প্লেনে চড়ছে এরকম কেউ আছো তোমাদের মধ্যে? লেডিজ এন্ড জেন্টলম্যান, জি তোমাদের স্যার, আছি স্যার। মিস্টার ওবায়েদ জি আছো, মিস্টার সালমান আছো। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ প্লেনে চড়ছো? তোমরা কি দেশের বাইরে গেছো কেউ কখনো প্লেনে? স্যার সিঙ্গাপুর গেছিলাম 2014-তে। সিঙ্গাপুর? ভাই তুই তো বড় লোক রে ভাই। স্যার ঢাকার বাইরে যাই না, আবার দেশের বাইরে। আচ্ছা, মিস্টার মুয়াজ, মিস্টার মুয়াজ গেছিলা দেশের বাইরে, কোথায় গেছিলা? সার্বিয়া? সার্বিয়া গেছিলা কেন? স্যার উনি মেজর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 স্যার ওটা মেজর, আমাদের মেজর ভাই। আমি সরি মেজর, আমি সরি। আপনাকে এই প্রশ্নটা করাটাও আমার বোকামি হয়ে গেছে। সার্বিয়াতে আপনারা যাইতেই পারেন ট্রেনিং এর জন্য। সার্বিয়ার ইয়াতে ছিলেন, এই সার্বিয়ার ক্যাপিটাল কোনটা জানি? বেলগ্রেড। আচ্ছা, বেলগ্রেডে গেছিলেন, ওকে। আচ্ছা, তাহলে আপনাদের মেজর আমার চেয়ে অনেক ভালো জানে, তাও আমি দুই চারটা কথা বলি। আচ্ছা, তো যখন নাকি কেউ ইন্টারন্যাশনাল ট্রাভেলের জন্য যায়, এয়ারপোর্টে যায়, তো তোমার যে কোনো এয়ারপোর্টে কাস্টমস এর একটা একটা সেকশন অবশ্যই থাকে। তারা যাওয়ার আগে প্রত্যেক ট্রাভেলারের চেক করে, এবং প্লেন থেকে নামার পরেও কাস্টমস এর লোকজন চেক করে। তারা যেটা চেক করে যে তোমার একজন ট্রাভেলার সে কোনো ইন্টারন্যাশনাল ট্রাভেলের কোনো রুলস সে ভাঙতেছে কিনা। তো নারকোটিকের ট্যাবলেট, মাদকদ্রব্য পরিবহন করা, এটা দুনিয়ার যে কোনো দেশেই নিষিদ্ধ হওয়ার কথা। তাদের কারোরই এটা কারোর পক্ষেই ড্রাগ নিয়ে যাওয়া পসিবল না। তো এখন আমাদের একজন ট্রাভেলার সে করছে কি,
সে মনে করো 6টা ইয়াবা পাচার করতেছে। তো পাচার করার জন্য সে করছে কি, একটা খুব ভালো বুদ্ধি করছে। সে একটা ছোট ভিটামিনের একটা বোতল নিছে, ছোট ওই শিশিতে বিক্রি করে যে, নিয়ে সেখানে 9টা রাখছে ভিটামিনের ট্যাবলেট, আর বাকি 6টারে সে করছে কি, একই কালারের দেখতে ছিল সম্ভবত, সে 6টা ইয়াবা নিয়ে নিছে সাথে। আচ্ছা, তাহলে মোট 15টা ট্যাবলেট আছে, সবগুলা দেখতে একই রকম। তো এখন কাস্টমসের লোকজন করছে কি, যখন নাকি তারা চেক করে, তারা দেখছে যে একটা শিশি আছে। তো তোমাদের মেজর এটা আমার চেয়ে ভালো জানে, আর সিঙ্গাপুরে যে গেছো সেও খুব ভালো জানে এটা। তোমার আহ কাস্টমসের যে রুলস গুলা, তারা করে কি, মনে করো যদি কাউকে ডাউট লাগে তারা কিন্তু প্রায় আটকায়। তারপরে ধরো তোমার কিছু কিছু সার্টেন জিওগ্রাফিক এরিয়া আছে যেখানে তারা কন্টামিনেশনের ব্যাপারে খুবই খুবই অ্যালার্ট থাকে তারা। আহ, আমার একটা এক্সাম্পল বলতে পারি। আমি যখন নাকি ইয়াতে গেলাম, এই আহ, কই গেলাম, যখন নাকি আমি অস্ট্রেলিয়াতে গেলাম, অস্ট্রেলিয়াতে যাওয়ার আগে তোমার আমার ইয়া করছে, তোমার ওই প্লেনে থাকতেই তারা আমার একটা লম্বা লিস্ট ধরে দিছে যে আমার কাছে কোনো বায়োলজিক্যাল কোনো গুডস আছে কিনা, যে আমার কাছে কোনো খাবার দাবার কিছু আছে কিনা, থাকলে আমাকে এটা ডিক্লেয়ার করতে হবে। তা আমি সুন্দর ডিক্লেয়ার করছি। তো ডিক্লেয়ার করার পরে প্লেন থেকে নামার পরে আমার ওই কার্ড তারা দেখছে, দেখে বলছে তোমাকে কাস্টমস এর ওই চ্যানেল দিয়ে যেতে হবে। গেলাম, তো সে আমার সব খুঁটায় খুঁটায় চেক করলো। তো আমার খাবার বলতে ছিল কয়েক প্যাকেট মশলা আর কিছু নুডলস ছিল। চেক টেক করছে, কইরা তারপর দেখছে যে সবগুলোই সিল করা প্যাকেট, এগুলো কোনোটাই প্যাকেট খোলা প্যাকেট না। তো পরে আমার ছেড়ে দিছে। তো বাইরের উপরে শুনলাম আরেক লোকরে তারা ধরছিল, ধরে সে সিগারেট নিয়ে নাকি আসছিল, তার সিগারেট সব রেখে দিছে। কারণ এই সিগারেট থেকে সিগারেটের প্যাকেট গুলো খোলা ছিল, যে কারণে সবগুলা রেখে দিছে। এতে থেকে মানে তারা কন্টামিনেশনের ব্যাপারে তারা খুবই অ্যালার্ট, তারা খুবই অ্যালার্ট থাকে তারা কন্টামিনেশনের ব্যাপারে। হোয়াট এভার। তো এখন কাস্টমস এর লোকজন ডাউট হইলে তারা এরকম চেক করতে পারে। তো এরকম মনে করো আমাদের ঢাকা এয়ারপোর্ট দিয়ে পার হইতেছে, পার হওয়ার সময় একজন, এই ওষুধের ব্যাপারেও কিন্তু এরকম এক কিছু ইয়ে আছে, রেস্ট্রিকশন আছে। যেমন ওটিসি ড্রাগস বলে একটা টার্ম আছে, আমি জানি না তোমরা কখনো শুনছো কিনা। বাংলাদেশে এটা ইদানিং একটু কড়াকড়ি করতেছে। ওটিসি মানে হচ্ছে ওভার দ্য কাউন্টার ড্রাগস। যেমন নাপা, প্যারাসিটামল, তারপরে ফ্লাজিল, এই টাইপের কিছু ওষুধ আছে, এগুলো তোমরা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই যে কোনো ফার্মেসি থেকে তোমরা কিনতে পারবে সারা দুনিয়াতে। কিন্তু অ্যান্টিবায়োটিক টাইপের ওষুধ কিনতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে এটার প্রেসক্রিপশন দেখাইতে হবে। বাংলাদেশে এটা গত বছর থেকে মোটামুটি চালু করছে, যে অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে তারা ইয়া করতো, ওই যে তোমার প্রেসক্রিপশন দেখতে চাইতো। তারপরে তোমার ডাক্তারের মানে রিয়েল প্রেসক্রিপশন না দেখালে অ্যান্টিবায়োটিক দেখানো মানে বিক্রি করা বন্ধ করে দিছিল মাঝখানে। কয়দিন আগে আবার যাই দেখলাম সুন্দর, যে যা চায় তাই দিতেছে। হোয়াট এভার। তো কাস্টমস এর লোকজন এরকম কোনো ডাউট থাকলে তারা এটা চেক করার রাইট রাখে। তো এখন মনে করো আমাদের ঢাকা এয়ারপোর্ট দিয়ে এরকম কাস্টমস এর এক লোক এক ট্রাভেলারে আটকাইছে। আটকায় মানে তার যে ওষুধের শিশিটা আছে সেখান থেকে তারা 3টা ট্যাবলেট র্যান্ডমলি নিছে চেক করার জন্য। আচ্ছা, 3টা ট্যাবলেট র্যান্ডমলি নিছে চেক করার জন্য। এখন আমাদেরকে বলছে প্রবাবিলিটি বের করার জন্য যে আমাদের এই ট্রাভেলার সাহেব অ্যারেস্টেড হবে। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো, কাস্টমস এর লোকজন 3টা ট্যাবলেট নিছে চেক করার জন্য। এখন 3টা ট্যাবলেট নিছে যে চেক করার জন্য, আমার এই ট্রাভেলার অ্যারেস্টেড হবে কখন? যদি 3টাই ইয়াবা হয়, অথবা 2টা ইয়াবা হয়, অথবা একটা ইয়াবা হয়। এই যে কোনো একটা হইলেই কি তারা অ্যারেস্ট করবে না? Yes sir, obviously. তোমরা প্রবলেমটা সলভ করার আগে প্রবলেমটা একটু আমি আরেকবার ব্যাখ্যা করি। আমি ধরো এখানে একটা জাস্ট একটা ডায়াগ্রাম আঁকি, তোমরা জাস্ট চিন্তা করো। তোমার এখানে মনে করো ড্রাগস মানে ট্যাবলেট, যেগুলা ট্যাবলেট 3টা সে নিয়ে চেক করতেছে। স্যার একটা প্রশ্ন ছিল। ইয়েস প্লিজ মিস্টার শিবলি। স্যার প্রত্যেকটা ট্যাবলেট তোলার পর কি চেক করবে নাকি 3টা ট্যাবলেট একসাথে তোলার পর চেক করবে? 3টা ট্যাবলেট একসাথে নিয়ে কিভাবে চেক করবে এটা তাদের ব্যাপার, কিন্তু 3টা একসাথে নিয়ে ফেলবে। থ্যাংক ইউ স্যার এটার জন্য। হ্যাঁ, আচ্ছা, কারণ মিস্টার শিবলি কিন্তু একটা ভালো প্রশ্ন করছে। এই প্রশ্নটা আমি তোমাদেরকে সম্ভবত সম্ভবত 1 মাস পরে হয়তো এই টপিকটা নিয়ে কথা বলতাম। কারণ মনে করো সে চেক করে যদি আবার রাইখা দেয়, তাহলে কিন্তু একই জিনিস আরেকবার আসতে পারে এক্সিডেন্টলি। মিস্টার শিবলির কথাটা ছিল অনেকটা এরকম, যে মনে করো সে একটা ট্যাবলেট নিয়ে চেক করলো, করে রাইখা দিল, রাইখা আরেকটা নিল, তাহলে কিন্তু সেম ট্যাবলেটটা আবার রিপিট হয়ে আসতে পারে, কারণ সবগুলা ট্যাবলেট দেখতে একই রকম। এখন একই ট্যাবলেট কিন্তু এক্সিডেন্টলি তখন 3বার চেক হতে পারে। তো যে কারণে ওরা যেটা করে যে 3টা ট্যাবলেট একসাথে সে নিয়ে ফেলছে, নিয়ে যে তারপর সে তার মতো চেক করতেছে। আচ্ছা, তাহলে এখন দেখো সে 3টা ট্যাবলেট নিল, একটা টি নিল, একটা টি নিল, একটা টি নিল। আচ্ছা, এখন এই 3টা ট্যাবলেট যে সে নিল, এখানে 4 রকম কেস হইতে পারে। 4 রকম কেস কি কি? যে তোমার 4টাতেই তোমার ওই ইয়াবা আসলো, সরি 3টাতেই ইয়াবা আসলো, অথবা
কম্বিনেশন যাই হোক, দুইটাতে ইয়াবা আসলো আর আরেকটাতে তোমার অরিজিনাল ভিটামিন ট্যাবলেট ভি আসলো। আরেকটা হইতে পারে একটা ইয়াবা আসলো, বাকি দুইটা ভিটামিন আসলো, অথবা যেটা হইতে পারে তিনটাই ভিটামিন আসলো। আচ্ছা, এখন দেখো আমাদের এই যে চারটা পসিবল কেস হইতে পারে, আমি কম্বিনেশন গুলো চেক করতেছি না, আমি জাস্ট বললাম যে এই চারটা কেস হইতে পারে তিনটা ট্যাবলেট যদি নেয়। তোমরা কি আমার এই ব্যাখ্যাটা বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। জি স্যার। আমার তিনটা ট্যাবলেটের মধ্যে এই চারটা পসিবল কেস হইতে পারে। আমি এখানে কম্বিনেশন চিন্তা করতেছি না, আমি ওভারঅল চিন্তা করতেছি। কম্বিনেশন দিয়ে চিন্তা করলে আরো অনেক ব্যাপার আসবে, সেটা একটু পরে দেখবো আমরা। ইনিশিয়ালি আমার এখানে চারটা আউটকাম হইতে পারে, যে তোমার তিনটা ইয়াবা আসতে পারে, দুইটা ইয়াবা আসতে পারে, একটা ভিটামিন আসতে পারে, একটা ইয়াবা আসতে পারে, বাকি দুইটা ভিটামিন আসতে পারে। আচ্ছা, তাহলে আমার ট্রাভেলার অ্যারেস্ট হবে কখন? যদি এই তিনটা কেসের যে কোনো একটা হয়, তাহলে কি সে অ্যারেস্টেড হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ স্যার। কেউ না বুঝলে প্লিজ আমাকে বলো। ইয়েস স্যার, বুঝছি। হ্যাঁ, কেউ কি আসো বুঝো নাই? না বুঝলে আমাকে বল, আমি আবার ব্যাখ্যা করবো, কোনো সমস্যা নেই। কেউ কি আছো বুঝো নাই? আচ্ছা, ভেরি গুড, তাহলে সবাই বুঝছো। তাহলে আমাদেরকে বের করতে বলছে প্রবাবিলিটি, যে এই তিনটার যে কোনো একটা হবে তার প্রবাবিলিটি আমাকে বের করতে বলছে। তাহলে এখন এই জিনিসটা দুই ভাবে করা যায়। একটা হলো যে তিনটা বাইর করে সেটারে যোগ করে প্রবাবিলিটি বের করা, অথবা যেটা করা যায়, আমরা জানি যে আমাদের স্যাম্পল স্পেসের উপরে টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। এই 1 থেকে যদি আমরা এইটার প্রবাবিলিটি বাদ দিয়ে দিতে পারি, তাইলে আমরা পেয়ে যেতে পারি, ঠিক কিনা? হ্যাঁ স্যার, এটা ইজি হবে স্যার। এটা ইজি হবে, ভেরি গুড। আমি এটাই শুনতে চাইতেছিলাম, আমাদের মনে হয় এটা ইজি হবে, যে আমি সেফ থাকার জন্য যে প্রবাবিলিটি সেটা বাইর করলাম, সেটাকে যদি 1 থেকে বিয়োগ করে দিই তাহলে সেটা হয়ে গেল। আমার মনে হয় এটা বেটার হয়। ওকে, জি। তাহলে আমি এখন আমার সলভটা করি। লেট the 3 tablets will be from vitamin tablets are denoted by event A. Let the 3 tablets will be from vitamin tablets is denoted by event A. Let the 3 tablets will be from vitamin tablets is denoted by event A. And the sample space is denoted by event by S. Sorry, event না, এটা S হবে। Let the 3 tablets will be from vitamin tablets is denoted by event A, and the sample space is denoted by capital S. আচ্ছা, তাহলে so probability of A এটা সমান সমান হবে number of A over number of capital S. এটা কত হবে তাহলে বলো তো? স্যার 9C3/15C3। 9C3 over 15C3, ভেরি গুড, লিখে ফেলো। আমার ওয়ার্ডে এটা লেখাটা একটু ঝামেলা আমার জন্য, তাও আমি চেষ্টা করে দেখি। 15C3 9, এটারে পাওয়ার দিয়ে দিলাম, এটারে সাবস্ক্রিপ্ট দিয়ে দিলাম। কেমনে করে সাবস্ক্রিপ্ট? ওকে, এই হইতেছে তো। এই তো, ভেরি গুড। আচ্ছা, এখন তাহলে দেখো তো এই মানটা কত আসে। এটা পয়েন্ট দিয়ে বলো মানটা কত। পয়েন্টে স্যার, পয়েন্ট হ্যাঁ, হচ্ছে 0.185। 0.185 এটা আসছে সবার? এটা আসছে দেখো তো। হ্যাঁ স্যার। জি স্যার। ওকে, therefore the probability that the traveler will be arrested is probability of A prime দেয় কেমনে, prime equal to
1 minus probability of A, এটা সমান সমান হচ্ছে 1 minus 0.185, যেটা আসে সেটাই তোমাদের আনসার। তাহলে কত হয়? 0.185, তো তাহলে হবে তোমার 815 বোধ হয়। এটা হচ্ছে তোমাদের আনসার। স্যার অঙ্কটা যদি স্যার অন্য নিয়মে করা হইতো এই প্রথম নিয়মে, তাহলে কিভাবে হইতো? অন্য নিয়মে করলে তখন যেটা হইতো, তাহলে তখন তোমারে বের করতে হইতো যে এটার প্রবাবিলিটি প্লাস এটার প্রবাবিলিটি প্লাস এটার প্রবাবিলিটি, তিনটা তখন তোমাকে যোগ করতে হইতো। ঠিক আছে, পারবা তাহলে? হ্যাঁ স্যার ইনশাল্লাহ। ভেরি গুড, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমার মনে হয় আমি আজকে এখানে শেষ করে ফেলি। কালকে আমি ইনশাআল্লাহ নতুন টপিক শুরু করব। আর তোমাদের জন্য এই ছোট একটা হোমওয়ার্ক থাকলো, এটা তাহলে কালকে তোমাদের সাথে ডিসকাস করব কিভাবে সলভ করা যায়। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই থাকুক। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবার বুধবার দিন তোমাদের 11টা থেকে 12টা 1 ঘন্টার ক্লাস হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে তোমরা ভালো থেকো। হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।